এটা আপনি নিজেও বলছেন, এরপর ঠিক কিভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তা আমরা জানি না। আপনি কিছু উস্কানির কথা বলেছেন যে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু সেইভাবে এক পর্যায়ে পুলিশ ও বিএনপির কর্মীদের মারমুখী অবস্থা আমরা আপনাকেই দেখছি। আমরা দেখেছি পুলিশের এক সদস্যকে ফুটপাতে নির্মমভাবে হত্যা করতে দেখেছি। অর্থাৎ সরকারের যে প্লট সেটা যে বিএনপি পূরণ করলো, বিএনপি সুযোগটা করে দিল, সেটাও স্যার আপনি আপনার লেখায় লিখছেন। এবং এই যে বিএনপির ধরপাকড় মামলা যেগুলির কথা আপনি বলছিলেন, সেইটার জায়গা থেকেও যদি স্যার আপনি বিএনপির জায়গাটাও একটু বলতেন। আমার লেখার মূল মেসেজটা কি ছিল? একটা লেখাটা হেডিং ছিল অপবাদের রাজনীতি, এবং আমি বলেছিলাম একটা ফ্রেঞ্চ প্রবাদ আছে, আপনি যদি কোনো একটা কুকুরকে হত্যা করতে চান আপনি বলুন না জলাতঙ্ক হয়েছে। এই যে আপনি বলছেন প্লট, দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি বিভিন্ন টক শোতে দেখছি, সরকারের ফাঁদে পা দিয়েছে বিএনপি, সরকারের প্লটে পা দিয়েছে বিএনপি। একটা সরকার ইলেকশনে করার আগে তাকে এত প্লট করতে হয়, তাহলে সে সুষ্ঠু ইলেকশন করবে আপনি বিশ্বাস করেন কিভাবে? সে যদি প্লট করে, ধরি না বিএনপি সরকারের প্লটে পা দিয়েছে, সে যদি প্লট করে বিরোধী দলের জনসভাকে সাউন্ড গ্রেনেড মারিয়ে উড়ে দিবে, তারপর বিরোধী দলের সমস্ত নেতাকে গ্রেফতার করতে পারে, নির্বিচারে গায়েবী মামলা দিতে পারে, নির্বিচারে অপবাদ করতে পারে, ইলেকশনের মাঠ থেকে একটা দলকে জেলখানায় ঢুকিয়ে ইলেকশন করতে পারে, এটা যদি একটা সরকারের প্লট হয়, ফাইন, আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে অ্যাপ্রিশিয়েট করেন। কিন্তু এটা বলেন না যে এই সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিবে, অসম্ভব। এটা ওটা বারবার যে বলেছে যে তাদের আন্ডারে ইলেকশন হবে, এক্স্যাক্টলি এই সেটিং এ ইলেকশন হবে, এক্স্যাক্টলি ওই মিশনটাই পূরণ করছে। ওই মিশনের পথে যারা বাধা দিয়েছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূর করে দিয়েছে। আমি একটা কথা আপনাকে বলি, আমরা যখন কম্পারিজন করি না, ধরেন আজকে আপনার কি মনে আছে খালেদ, আপনি যখন সাংবাদিক ছিলেন, আমাদের হারুন স্যারও তখন অনেক তখনও লেখালেখি করতেন, আপনি দেখেন 1996 সনে বিএনপি যখন একটা ভুয়া নির্বাচন করতে গেছে ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আওয়ামী লীগও সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কোন কোন ক্ষেত্রে বেশি চালিয়েছিল। আমি আজকে একটা পত্রিকাতে দেখলাম যে তখন একদিনে চট্টগ্রামে 200 গাড়ি পোড়ানো হয়েছিল, একদিনে। আপনি যদি চান আমি কাটিংটা পাঠিয়ে দিব। এবং আপনি জানেন রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, রেল লাইনে বগিতে আগুন দেওয়া হয়েছে। ধ্বংসযজ্ঞ তখনও তো আওয়ামী লীগ করেছিল, তো আওয়ামী লীগকে তখন উধাও হয়ে গেছে? আমি তখনকার আওয়ামী লীগের আন্দোলন এবং বিএনপির আওয়ামী লীগের দাবি মেনে নেওয়া এখনকার সময় যখন আমি কম্পেয়ার করি, তখনকার কাছে আমার মনে হয় কি রং কি হয়েছিল, মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে তখন আওয়ামী লীগ যখন ধ্বংসযজ্ঞের রাজনীতি করেছে, তখন পলিটিক্যাল ভোকাবুলারিতে এটাকে আমরা আন্দোলন হিসাবে স্বীকৃতি দিয়েছি। আর এখন পলিটিক্যাল ভোকাবুলারিতে যেহেতু আওয়ামী লীগ এটাতে খুবই দক্ষ, আওয়ামী লীগ এটাকে অগ্নি সন্ত্রাস ধ্বংসযজ্ঞ এটা নাম দিতে পেরেছে। এক, দুই হচ্ছে তখন তীব্র আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে, তখন বিএনপি তীব্রভাবে রাষ্ট্রীয় শক্তিতে এটা দমন না করে মেনে নিয়েছে। আর এখন যখন বিএনপি তীব্র আন্দোলন করতে যাচ্ছে, আওয়ামী লীগ তীব্রতম রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে 15 বছর ক্ষমতায় আছে। এই ব্যাপারে গুলিতে আমি একদম সম্পূর্ণ আপনার সাথে একমত, কিন্তু ছোট করে একটু জানতে চাই যে আপনি পলিটিক্যাল ভোকাবুলারিতে চেঞ্জের কথা বলতেছেন, সেই চেঞ্জটা কেন আসলো? আপনি কি ঢালাও এরকম ভাবে বলবেন যে সব সাংবাদিকরা আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, সব বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পয়সা খেয়েছে, না কি, মানে যেটা বলা হয় আর কি, যারা ইনফ্লুয়েন্সাররা বলে, আসলে কি ভোকাবুলারি? গুড কোয়েশ্চেন। ভোকাবুলারিতে এসেছে কারণ আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে। আপনারা এটা বুঝতে হবে, দুইটা দলের মধ্যে শয়তান এলিমেন্ট আছে, ভালো এলিমেন্ট আছে। এখন আমি যদি 15 বছর ক্ষমতায় থেকে আমার শয়তান এলিমেন্টটাকে নারিশ করি, তাহলে আমি কত বড় শয়তান হবো? 15 বছর যদি ক্ষমতায় থাকার সুযোগ পায় বিএনপি, তাহলে বিএনপি ওরকম ন্যারেটিভ তৈরি করতে পারবে। আচ্ছা, 15 বছরে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ সমস্ত মিডিয়া যেটা আছে তার কর্তৃত্বে নিয়ে এসেছে অথবা প্রচন্ড প্রেসারে রেখেছে। আপনি তো জানেন খালেদ, আপনি তো এটা জানেন যে প্রথম আলোতে বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা পর্যন্ত এখন বিজ্ঞাপন দিতে পারে না। এটা মিথ্যা কথা না নাকি? এটা কথা ছাপা হয়নি, বাট আপনি তো জানেন। এখন এই ধরনের প্রেসার, কোন প্রোগ্রামে প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে, প্রোগ্রাম করেছে আনিসুল হকের প্রোগ্রাম, আনিসুল হকের বিরুদ্ধে মামলা হয়নি, প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলি দেখে কি বোঝা যায় না কিভাবে কি প্রেসার দিতে যাচ্ছে? মাহফুজ আনামের বিরুদ্ধে 90টা মামলা কি কোনো আমলে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় জেলে ঢুকিয়ে দিচ্ছে কি কোনো আমলে চিন্তা করা গেছে? এখন আপনি যখন ক্রমাগত ভাবে অন্যায় করতে করতে যখন আপনি ডিফিটেড না হন, তখন আপনার প্রবল শক্তি জন্ম নেয়। আমি একটু শেষ করি। এখন সরকার যেই পরিমাণ মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছে 15 বছর ক্ষমতায় থাকার সুযোগে, এটা আগে কোন সরকার এত পুরো সময় পায় নাই, এত দীর্ঘ সময় পায় নাই। আর এমনি তো আওয়ামী লীগের একটা প্রচন্ড স্ট্রং বেজ আছে, যারা সংস্কৃতি সেবী আছে, যারা সাহিত্যিক আছে, সাংবাদিক আছে, বিকজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল। ওই সময় আজকে যারা ওই সময় আওয়ামী লীগকে দেখেছে, বঙ্গবন্ধুকে দেখেছে, তাদের মধ্যে একটা আওয়ামী লীগ প্রেম থাকবেই, ওই সুবিধা ওটা তো আছে। বাট 15 বছর যাবত তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় শক্তিকে, বিভিন্ন রাষ্ট্রীয় সামর্থ্যকে ব্যবহার করতে পেরেছে, এটার কারণে তারা এই ন্যারেটিভ গুলো তৈরি করতে পেরেছে।
প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু দুটো ছোট মন্তব্য করি যে আমি যখন বিএনপির পক্ষের ইনফ্লুয়েন্সারদেরকে আলোচনা করতে দেখি, তারাও আসলে প্রথম আলো সম্পাদক এবং ডেইলি স্টার সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গালাগালি করেন, বেশ করে গালাগালি করেন। তারা মনে করেন যে তারা আসলে সরকারের পক্ষেরই লোক, বিএনপির পক্ষের যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে আসলে মানে অরিজিনালি করেছিলাম যে এইটাই আসলে বিএনপি চালু রাখবে কিনা, এই সপ্তাহের 2 দিন 4 দিন করে হরতাল অবরোধ, এবং এটাতে আসলে কি অর্জন করতে চাচ্ছে তাদের লক্ষ্যটাকে একটু খুব সংক্ষেপে যদি বলতেন, আমরা আসলে আপনার কথা একটু। জি, আমি তো আসলে আমাকে বিএনপি ইনফ্লুয়েন্সার ভাবি না, এবং আপনি দেখবেন কখনো যে হারুন স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভেসি ছিলেন, স্যার খুব ভালো করে জানেন যে আমি কখনো কোনোদিন কোনো দলের পক্ষে ইলেকশনে অংশ নেই নাই। হ্যাঁ, মানে আর আমার মানে আমি চেষ্টা করেছি নৈর্ব্যক্তিক ভাবে অনেক কিছু দেখার, নিরপেক্ষভাবে অনেক কিছু দেখার, এবং আমি সবসময় স্বপ্ন দেখি একসময় আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, তখন যখন আমি যদি যায়, তখন যখন আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের বিপক্ষে কথা বলবো, এই সুযোগটা যেন আমার জীবনে একবার অন্তত আসে, যাতে মানুষ বুঝতে পারে যে কোনো দল ভিত্তিতে আলোচনা করি না। সেকেন্ড কথা, আপনি যেটা বলেছেন বিএনপি এটা কি করবে, দেখেন আমি তো বিএনপির কেউ না, বিএনপির কারোর সাথে আমার কথা হয় না। তবে আমি যখন মাঝে মাঝে চিন্তা করি, যেহেতু আমি পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলাম, আমি সাংবাদিক ছিলাম, বিএনপি কি করার আছে, আমি কিন্তু আমাকে কনভারসেশনে যখন অনেকে খুব ফ্রাস্ট্রেটেশন ফিল করে, আওয়ামী লীগ পন্থী লোক, নিরপেক্ষ লোক বা বিএনপির লোক, আমি তখন বিএনপিকে গালাগালি দিয়ে শুরু করে, এই এরা কিছু করতে পারে না, কিছু স্ল্যাংও বলে। আমি বলি ভাই, আপনি বিএনপির লিডার হলে কি করতেন? এখন খালেদ, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি বিএনপি লিডার হলে কি করতেন? কারণ হারুন স্যার বলছেন যে বিএনপির উচিত এখন ইলেকশনে আসা। স্যার বিএনপি লিডার মানে কোন মানের লিডার? মানে একদম সর্বোচ্চ লিডার? আপনি বিএনপির সর্বোচ্চ লিডার, আপনি কি করতেন? আমি লন্ডন থেকে বাংলাদেশে আসতাম, আন্দোলনটা আমি মাঠে থেকে করতাম। আন্দোলন মাঠে থেকে করতাম। স্যার এটা আমি জানি না। খালেদ রাখেন, আপনি এটা বলছেন। নো, আপনি আমার একটা কথা শুনেন। যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে, তখন কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন? ওনার বাবার দেখতে এসেছিলেন, পরিবেশ ছিল না? দাঁড়ান, আপনাকে বলতে দিতে হবে আমাকে। আপনি এটা আগেও বলেছেন। আপনি কি জানেন না যে তারেক রহমান আসার সাথে সাথে গ্রেফতার হবেন? আপনি কি জানেন না তাকে তাকে রিমান্ডে নির্যাতন করা হতে পারে? আপনি কি জানেন না যে আওয়ামী লীগ আমলে জেলখানায় মৃত্যুর ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন পিন্টুর সুস্থ সবল মানুষ? এগুলো তো আপনি জানেন। আপনি কি জানেন না যে তারেক রহমান আসার পর কোন একটা মামলা তার ফাঁসিও কার্যকর হতে পারে? আপনি জানেন নাকি জানেন না? প্রফেসর আসিফ নজরুল, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনাই করা যায়, কিন্তু আমি যদি বিএনপি সর্বোচ্চ লিডার হতাম, আমি যদি আমার কর্মীদেরকে বলতাম যে তোমরা গ্রেফতার হও, তোমরা এই শাস্তি মেনে নাও, তাহলে সেটা আমি লিড করতাম ফ্রম দ্য ফ্রন্ট। সেটা হচ্ছে আমার রাজনৈতিক দর্শন, আর সেই জন্য আমার রাজনীতির সাথে হয়তো জনাব তারেক রহমানের রাজনীতির পার্থক্য থেকে থাকবে, কিন্তু এটা আমি আমার কথা বলছি। আমি নিজে গ্রেফতার না হয়ে অন্য কাউকে গ্রেফতার হতে বলতাম না। দাঁড়ান, একটা কথা বলি। অনেকে তো বাংলাদেশের থেকে জার্নালিজম করাই আপনার নিরাপদ মনে করে না। সেখানে বাংলাদেশে এসে শেখ হাসিনার পতন নিশ্চিত করার আন্দোলন করবে একজন, এটা আপনি খুব সহজ করে ভাবছেন না? তাহলে আমি অন্যদেরও বলতাম না গ্রেফতার হওয়ার কথা। যাই হোক স্যার, এটা নিয়ে কথা হবে। আমরা একটু প্রফেসর হারুন রশিদের কাছে যেতে চাই। প্রফেসর হারুন রশিদ, আমি প্রশ্নটা একটু করে রাখি। আপনি বলেছেন, আপনি কিন্তু এরকম একটা সার্টিফিকেট দিয়েছেন স্যার। প্রফেসর আসিফ নজরুল শুনেছেন কিনা জানি না, প্রফেসর হারুন রশিদ বলেছেন দেশের ইতিহাসে বর্তমান নির্বাচন কমিশন সেরা। এটি প্রফেসর হারুন রশিদ বলেছেন যখন বর্তমান নির্বাচন কমিশন কোনো নির্বাচনই করে নাই। এবং আমি আরো দুই একটি বিষয় স্যার আপনার সামনে আনতে চাই। মানে কোনো জাতীয় নির্বাচন করে নাই, তারা দুটি দলকে নিবন্ধন দিয়েছে। একটি দলের নাম জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, আর এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। যে দুটি নামের সাথে আসলে বিএনপির নামের মিল আছে। পত্রপত্রিকার অনুসন্ধানে যেসব তথ্য বেরিয়ে আসছে, এই উল্লেখিত দুই দল আসলে নিবন্ধন পাইতে পারে না। অফিসগুলি স্থাপিত হয়েছে অস্থায়ীভাবে, কোনোটা আওয়ামী লীগের লোকের নামে, কোনোটা এটার নামে। স্পষ্ট কেন দিচ্ছে সেটা বুঝাই যায়। এবং তাদের দিয়ে আপনি একটা ভালো ইলেকশন আপনি আশা করতেছেন, এবং আপনি বলতেছেন যে সরকার এই মুহূর্তে একটা ভালো ইলেকশন করে এটা প্রমাণ করবে। কিভাবে করবে সেটা আপনি বলবেন। প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে 2018 সালের নির্বাচনে কি বিশ্বাসে আপনার মনে হচ্ছে যে এটি ভালো নির্বাচন হবে, সেটা আপনাদেরকে একটু বলবেন। এর আগে স্যার একটু শুনে রাখেন প্রফেসর আসিফ নজরুল এবং প্রফেসর হারুন রশিদ যে নির্বাচন কমিশনে ঘোষিত আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন যে ইলেকশন কমিশন এবার পুরা দেশের সেরা। একটু যদি স্যার ব্যাখ্যা করতেন যে কোন বিবেচনায় আপনি একথা বললেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে যখন একটা বিষয় আমরা দেখি তখন এটা কম্পারেটিভ পার্সপেক্টিভে দেখতে হয়। 1973 সাল থেকে আজকে 2023 সাল, এর মধ্যে যতগুলো নির্বাচন কমিশন হয়েছে, সেই নির্বাচন কমিশনের যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে 91 সালের পরে সেই 90 গণঅভ্যুত্থান, 91 সালে বিএনপি সরকার আসলো। তারপরে জাস্টিস রউফ সাহেব হলেন চিফ ইলেকশন কমিশনার। তিনি মাগুরার একটি বাই ইলেকশনে গেলেন,
সন্ত্রাসীরা সব ভোট কেন্দ্র দখল করে রাখলো, তখন চিফ ইলেকশন কমিশনার সেখান থেকে একেবারে নীরবে ঢাকায় চলে আসলেন, কোনো টু শব্দটি বন্ধ করলেন না, অ্যাকশন নেওয়া দূরে থাক। আর বর্তমান নির্বাচন কমিশন গাইবান্ধা নির্বাচন বন্ধ করে দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তারপর আপনি দেখুন যে একজন সংসদ সদস্যকে সে চিঠি দিয়েছে, সে কমপ্লাই করুক আর না করুক দিয়েছে। তারপরে অন্য অন্য যে নির্বাচন, প্রায় 1000 নির্বাচন করেছে, জাতীয় নির্বাচনের টেস্ট তো এখনো হয় নাই। আমি আসছি, জাতীয় নির্বাচনের টেস্ট তো এখনো হয়নি। কাজে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের যে প্রধান স্যার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার দেওয়ার আগে স্যার আপনি স্যার ফার্স্ট ক্লাস পাস করে দিয়েছেন স্যার। প্রবলেম হলো কি, আমি বলি আপনাকে, প্রবলেম মর্নিং শোজ দি ডে একটা কথা আছে না, সকাল থেকেই বোঝা যায়। মর্নিং এর ক্ষেত্রে ঠিক স্যার, মর্নিং এর ক্ষেত্রে ঠিক না। আমি কথাটা শেষ করি ভাবে যে আমাদের সমস্যা কোথায়, আমাদের সংকটটা কিন্তু ভিন্ন জায়গায়। সেটা হলো কি, মানে টোটাল সোসাইটি দুইটা ধারায় বিভক্ত, এবং এই দুইটা ধারার মধ্যে সম্পর্ক হলো কনফ্রন্টেশনাল। আজকে যদি যে কথাগুলো আসিফ নজরুল সাহেব বললেন, আমি যদি প্রশ্ন করি, যদি যাই যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে, ইনডেমনিটি আইনের মতো কুখ্যাত আইন সংবিধান সম্মত কে করেছে, তারপর যদি বলি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা কোন সময় হয়েছে, কারা হয়েছে এবং তার বিচার কি হয়েছে, এই বিষয়গুলোকে যদি না এটা করছি এই জন্য যে বর্তমান পরিস্থিতিটা এতই ভয়াবহ, এবং আসিফ নজরুল সাহেব বলেছেন যে এই সরকারকে পতন ঘটাবে, এটা দুঃসাধ্য কার আছে। ইফ দ্যাট ইজ সো, তাহলে এক দফার আন্দোলন করতে গেল কেন? এক, দুই নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমরা একটু প্রেক্ষিত বা প্রেক্ষাপটে থাকি। প্রফেসর আসিফ নজরুল স্পষ্ট বলেছেন যে যদি দেশে ফিরেন তার জীবনের ঝুঁকি রয়েছে, তার কারাগারের ঝুঁকি তো রয়েছে। ওইটা কি স্যার উনি মানে ভুল বলেছেন কিনা সেটা যদি বলেন স্যার, মানে আগের পরের কথা। আমি মনে করি আমি মনে করি ভুল বলেছে। কিভাবে ভুল বলেছে বলি, আপনি দেখুন বিগত বাংলাদেশে বিএনপি জামাত, বিশেষ করে বিএনপি যতগুলা জনসভা করেছে, কোন জনসভায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলেন? শুধু এবছর না, বিগত দিনের উদাহরণ নেন। আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় 22 বার তার জীবনের উপর অ্যাটেম্প্ট হয়েছে। 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য। এই ঘটনাগুলো কিভাবে হলো? তৎকালীন সময় যারা সরকারে ছিল তাদের আশ্রয় প্রশ্রয় চালাতে গিয়ে এটা হয়েছে। যদি না হতো তাহলে তারা জজ মেয়ে নাটক সাজাতো না। কাজে আজকে বাংলাদেশের রাজনীতি আছে, যারা প্লিজ আজকে বাংলাদেশের রাজনীতির যে অবস্থাটা দাঁড়িয়েছে, এইটা আজকের পরিপ্রেক্ষিতে আপনি এটা বুঝতে পারবেন না। এটাকে বুঝতে হলে একেবারে বাংলাদেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পলিটিক্স এক মিনিট কেন কনফ্রন্টেশনাল কোর্স দিল এইটা। আর দ্বিতীয় যেটা বললাম যে বিএনপি যদি মনে করে একটা রাজনৈতিক দল, আপনি সঠিকভাবে বলেছেন, তারেক রহমান আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বাংলাদেশে আসবে। বঙ্গবন্ধু ফাঁসির কাছে 2 বার তিনি ফাঁসির সম্মুখীন হয়েছেন, তাতে কি হয়েছে? নেতৃত্ব তো এভাবেই দিতে হয়। এখন আপনি সব আপনার কর্মীদেরকে রাজপথে নামিয়ে দিয়ে তারা জেলে থাকবে, আর আপনি লড়ে থাকবেন। আপনার প্রধানমন্ত্রী বলবে যে সাহস থাকলে দেশে আয়, তারপর আমি দেশে আসবো।